আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমার আরো একটি ক্লাসে। আজকে আমরা জৈব যৌগের যে বিক্রিয়া করতে গেলে যে কিছু ক্রিয়া কৌশল আছে, সেই ক্রিয়া কৌশলগুলো দেখাবো। প্রথমে আমরা আসব সমযোজী বন্ধন যে আছে, যেহেতু এটা জৈব যৌগ, এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই অধাতু, তাহলে এক্ষেত্রে এই যৌগগুলোর মধ্যে সমযোজী বন্ধন আছে। আর এই সমযোজী বন্ধনগুলো কিভাবে ভাঙে, সেই ভাঙনটা কত প্রকার, আমরা সেটা আসবো। প্রথমে আমরা আসি এই সমযোজী বন্ধনের ভাঙনটা দুই প্রকার, সুষম বিভাজন আর বিষম বিভাজন। এই সুষম বিভাজন যেটা হয় সেটাকে আমরা আবার ফ্রি রেডিক্যাল, বাংলায় বলা হয় মুক্তমূলক। এরপরে আসবো বিষম বিভাজন। তাহলে প্রথমে আমরা আসি সুষম বিভাজন যেটা আছে সেটার কে যে ফ্রি রেডিক্যাল বলে। তাহলে আমরা বলতে পারি জৈব বিক্রিয়ার ক্রিয়া কৌশল, তাদের জৈব যৌগের ভাঙন দুই প্রকার। এক নম্বর সুষম বিভাজন, যেটাকে বলা হয় মুক্তমূলক, বা ইংরেজিতে বলা হয় ফ্রি রেডিক্যাল। আর আরেকটা হচ্ছে বিষম বিভাজন। প্রথমে আমরা আসি মুক্তমূলক। তাহলে মুক্তমূলক কাকে বলে? আর যেহেতু আমি প্রথমে বললাম এক্ষেত্রে এটা জৈব যৌগ, সবগুলো বন্ধনই সমযোজী, দু একটা ব্যতিক্রম ছাড়া। সমযোজী বন্ধনের সুষম বিভাজনের ফলে যে একটি ইলেকট্রন যুক্ত পরমাণু বা মূলক উৎপন্ন হয় তাকে মুক্তমূলক বলে। যেমন আমরা যদি উদাহরণ আসি, যেমন এই ক্লোরিনটা আসি, ক্লোরিন, এটা ক্লোরিনের সাথে ক্লোরিনের বন্ড আছে। আর এই মুক্তমূলকটা কিভাবে হয় আমরা এভাবে বলতে পারি যে উভয় পরমাণু এই ক্লোরিন আর এই ক্লোরিন দিয়ে একটা বন্ড গঠিত হয়েছে। এখন কোনো ক্রমে যদি এদের মধ্যে ঝগড়া হয় তাহলে কি ঘটবে, যার যার ইলেকট্রন শেষে নিয়ে যাবে। এই ঝগড়া হইলে এইটাই, এক্ষেত্রে যদি হয় এইভাবে ভাঙলে আমরা কি এটাকে এইভাবে লিখতে পারি। তাহলে এটার নাম কি হবে, নামটা এই পরমাণুটার বা যৌগমূলকের নাম যেটা ছিল সেটাই হবে, শেষে আমরা লাগিয়ে দিব মুক্তমূলক। যেমন এখানে ক্লোরিন আছে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি ক্লোরিন মুক্তমূলক। ঠিক অনুরূপভাবে যদি আমার এমন হয় CH3, আমি এক্ষেত্রে এইভাবে লিখলাম, এই বরাবর যদি ভেঙে যায় তাহলে এটা হবে CH3, এই একটা ইলেকট্রন এই কার্বন নিয়ে নিবে আর হাইড্রোজেন একটা নিয়ে নিবে। তাহলে এটার নাম হচ্ছে হাইড্রোজেন মুক্তমূলক, আর এটার নাম হচ্ছে মিথাইল মুক্তমূলক। এখন এই মুক্তমূলকের কিছু বৈশিষ্ট্য আছে। এক্ষেত্রে আমরা বলতে পারি মুক্তমূলক এখানে কোনো জাস্ট ওর যে ইলেকট্রনটা সেই ইলেকট্রনটা আছে, তাহলে এই মুক্তমূলকের কোনো চার্জ নাই। তাহলে আমরা বলতে পারি মুক্তমূলক আধান নিরপেক্ষ এবং এটা খুবই স্বল্পস্থায়ী। আর এক্ষেত্রে যেহেতু বিজোড় ইলেকট্রন আছে, আর বিজোড় ইলেকট্রন থাকার ফলে এটা খুবই সক্রিয়। কেন সক্রিয়? কারণ এক্ষেত্রে এর অষ্টক পূর্ণ হয় নাই বা তার নিকটবর্তী মিশ্র গ্যাসের কাঠামো, ইলেকট্রন কাঠামো অর্জন করে নাই। যে ক্লোরিন, এই ক্লোরিন, এই হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, জাস্ট ওর ইলেকট্রন আছে। অর্থাৎ ওই মৌলগুলো বা যে যৌগমূলকের যে মৌলটার কথা বলা হয়েছে, এই মৌলগুলো তার নিকটবর্তী মিশ্র গ্যাস অপেক্ষা একটি ইলেকট্রন কম আছে। এই কারণে এরা দ্রুত অন্য কোনো মূলক বা পরমাণুর সাথে একটা ইলেকট্রন শেয়ার করে যৌগে পরিণত হবে। তাই আমরা বলতে পারি এই যে মুক্তমূলক যেগুলো আছে বা ফ্রি রেডিক্যাল খুবই সক্রিয়।
আরেকটা বিষয় হচ্ছে এক্ষেত্রে যে কার্বন যে পরমাণুগুলো থাকবে, এই কার্বন পরমাণুগুলো এক্ষেত্রে যেহেতু একটা ইলেকট্রন কম আছে, 3টা বন্ধন গঠন করছে, ফলে এইটার এই যে sp2 সংকরায়ন ঘটবে, sp3 হবে না, sp2। তাহলে এই ক্ষেত্রে আবার আমাদের আছে এই যে মুক্ত মূলকগুলোর ক্ষেত্রে যেহেতু আরেকটা বিষয় বিজোড় ইলেকট্রন আছে, তাহলে এগুলো প্যারা চুম্বক ধর্ম প্রদর্শন করবে। আরেকটা বিষয় হচ্ছে যদিও এখানে একটা ইলেকট্রন আছে, মুক্ত ইলেকট্রন আছে, এগুলো বিদ্যুৎ পরিবহন করবে না, অর্থাৎ এগুলো বিদ্যুৎ অপরিবাহী। এরপর আমরা তাহলে এগুলো আমরা বুঝলাম। কারণ এক্ষেত্রে আমাদের এই মুক্ত মূলকগুলোর সক্রিয়তার ক্রম আসবে, কোনটা কেমন সক্রিয়তা, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। তার আগে আমি এগুলো বোঝানোর আগে আরেকটা বিষয়, যে এই যে জৈব যৌগ যেহেতু পড়াচ্ছে, এক্ষেত্রে কথায় কথায় আসবে 1 ডিগ্রি কার্বন, 2 ডিগ্রি কার্বন, 3 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি কার্বন কাকে বলে সেটা আমি আগে দেখিয়ে দিই। যেমন আমি একটা যৌগ লিখি, এক্ষেত্রে এই পাশে আমি লিখি CH3 CH, এক্ষেত্রে আমি CH3 লিখলাম, এক্ষেত্রে C লিখে উভয় পাশে CH3 লিখলাম, আর এক্ষেত্রে CH2, এক্ষেত্রে CH3। তাহলে এই ডিগ্রি আমি এমনভাবে বলবো, আশা করি এটা কারোর কোনো ভুল হবে না। তাহলে এই 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এটা কিভাবে ধরা হয়? তাহলে এটা সংজ্ঞা হচ্ছে কোন একটি কার্বন তার পার্শ্ববর্তী যতটি কার্বনের সাথে যুক্ত হবে তার ডিগ্রি তত। যেমন এই কার্বনটার কথা যদি আমি আসি, এই কার্বনটা অনলি এই কার্বনের সাথে যুক্ত আছে, এই কারণে এই কার্বনটা 1 ডিগ্রি কার্বন। এই কার্বনটা যদি বলি, এই কার্বনটা এই পাশে এর সাথে যুক্ত আছে, এর সাথে যুক্ত আছে, এইটার সাথে যুক্ত আছে, অর্থাৎ তিনটার সাথে যুক্ত আছে, তাই এটাকে 3 ডিগ্রি কার্বন বলবো। ঠিক এইটা এই কার্বনটা শুধু এই কার্বনের সাথে যুক্ত আছে, এটা 1 ডিগ্রি কার্বন। এটাও শুধু এর সাথে যুক্ত আছে, এটাও 1 ডিগ্রি কার্বন, এটাও 1 ডিগ্রি কার্বন। এই আবার এই কার্বনের সাথে যুক্ত আছে, এই কার্বনের সাথে যুক্ত আছে, তাহলে এটা 2 ডিগ্রি কার্বন। এই কার্বনটা অনলি এটার সাথে যুক্ত আছে, এটা 1 ডিগ্রি কার্বন। তাহলে আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি আর এই কার্বনটা 4টার সাথে যুক্ত আছে, তাহলে এই কার্বনটা হবে 4 ডিগ্রি কার্বন। তাহলে আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি এই যে এই বিষয়টা বুঝলাম, কোনটা 1 ডিগ্রি হবে কোনটা 2 ডিগ্রি। এই 1 ডিগ্রি কার্বনকে বলা হয় প্রাইমারি, 2 ডিগ্রিকে সেকেন্ডারি, 3 ডিগ্রিকে টারশিয়ারি এবং 4 ডিগ্রিকে বলা হয় কোয়াটারনারি। তাহলে এক্ষেত্রে আমাদের যেটা আসলাম এই যে মুক্তমূলক 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এভাবে যদি আমরা আসি, এদের সক্রিয়তার ক্রম এটা আমরা এখন আসি। এক্ষেত্রে আমরা 4টা মুক্তমূলক লিখলাম। এটা হচ্ছে মিথাইল মুক্তমূলক বা 0 ডিগ্রি মুক্তমূলক, এটা 1 ডিগ্রি মুক্তমূলক, 2 ডিগ্রি 3 ডিগ্রি। এক্ষেত্রে প্রতিটা কার্বনের ক্ষেত্রে মাথায় একটি করে মুক্ত ইলেকট্রন আছে, জোড় না, একটি মুক্ত ইলেকট্রন আছে। আর মুক্ত ইলেকট্রন থাকার ফলে এক্ষেত্রে আমাদের এগুলোর সক্রিয়তার ক্রম বা স্থায়িত্ব ক্রম আসবে। এক্ষেত্রে সক্রিয়তার ক্রম যদি ধরি, এইটা খুবই সক্রিয়। সক্রিয়তার ক্রম যদি বলি, সক্রিয়তার ক্রম যদি বলা হয়, এই যে প্রথমে আসবে এটা মিথাইল মুক্তমূলক, তারপরে আসবে 1 ডিগ্রি মুক্তমূলক, এরপরে আসবে 2 ডিগ্রি মুক্তমূলক, এরপরে আসবে 3 ডিগ্রি মুক্তমূলক। তাহলে আমরা এটা মুক্তমূলকটা বুঝলাম। এরপরে আমরা আসবো এই যে বিষম বিভাজন আছে, এই বিষম বিভাজন 2 প্রকার, একটি হচ্ছে ইলেকট্রোফাইল আর একটা হচ্ছে একটা নাম হচ্ছে কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম আয়ন, আর একটা কার্বানায়ন বা কার্বো অ্যানায়ন। তাহলে আমরা এরপরেরটা আসি বিষম বিভাজন। তাহলে বিষম বিভাজন 2 প্রকার, একটা হলো কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম আয়ন, আর একটা হলো কার্বো অ্যানায়ন বা কার্বানায়ন। আমি সেটা পরে লিখব। প্রথমে আসি কার্বনিয়াম আয়ন। 1 একক ধনাত্মক চার্জযুক্ত জৈব আয়নকে কার্বনিয়াম আয়ন বলে। তাহলে আমি লিখি 1 একক ধনাত্মক চার্জ যুক্ত জৈব আয়নকে
কার্বনিয়াম আয়ন বলে। তাহলে এটা কিভাবে সৃষ্টি হতে পারে আমরা আসি, যেমন এটা এক্ষেত্রে লিখি ক্লোরোমিথেন। এইটা যদি আসি, এই কার্বনের তুলনায় ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, ফলে আমরা এটাকে এইভাবে দেখতে পারি, এই ইলেকট্রন যুগল ক্লোরিন নিয়ে নিলে এক্ষেত্রে কার্বনের উপর পজিটিভ চার্জ আর এই ক্লোরিনের উপর নেগেটিভ চার্জ হবে, তখন এইটা নাম হয়ে যাবে কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন। তাহলে এটার নাম যে মিথাইল মূলক, মিথাইলটা হবে তার সাথে এটা যোগ করে দিব, তাহলে এটার নাম আমরা কি বলতে পারি, মিথাইল কার্বনিয়াম আয়ন। এক্ষেত্রে আমাদের এই যে মিথাইল কার্বনিয়াম আয়ন বা এটাকে বলা হয় 0 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, এরপরে আমরা এই যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি এগুলো আসি। তাহলে এক্ষেত্রে কোনটা অধিক সক্রিয় কোনটা কম সক্রিয় এটা আমরা ক্ষেত্রে লিখি CH3। আমি ভেঙে ভেঙে লিখি এটা, তাহলে বুঝতে সুবিধা হবে। এক্ষেত্রে প্লাস লিখলাম একটা, এক্ষেত্রে আর লিখে সবগুলোর মাথায় একটা প্লাস হবে। এক্ষেত্রে কোনো আর নাই, যেটাকে আমরা বলি অ্যালকাইল মূলক নাই, এখানে একটাও নাই, এখানে একটা আছে। এরপরে 2 ডিগ্রিতে দুইটা আছে আর 3 ডিগ্রিতে তিনটা আছে। এখন এক্ষেত্রে কোনটা অধিক সক্রিয় কোনটা কম সক্রিয় আমি সেই বিষয়টা এখন দেখব। আমি এমন একটা টেকনিক বলবো, আশা করি সবার এটা মনে থাকবে। আমরা একটা বিষয় জানি, যে যৌগটা বা যে আয়নটা যত বেশি পজিটিভ বা যত বেশি নেগেটিভ সে তত বেশি সক্রিয়, এটা আমরা জানি। অর্থাৎ যত বেশি ধনাত্মক বা যত বেশি ঋণাত্মক হবে সেটা তত বেশি সক্রিয় হবে। তাহলে এক্ষেত্রে এটা মিথাইল, এটা 1 ডিগ্রি, এটা আমি এইভাবে লিখলাম 0 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 3 ডিগ্রি। আমি মুখে বলে দিই, নিচে নাম লিখে 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, 3 ডিগ্রি এটা 0 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। এখন এই ক্ষেত্রে আমি একটা বিষয় দেখাই, এই যে আর মানে আমরা এর আগের ক্লাসে শিখে আসছি CnH2n+1, এটাকে বলা হয় অ্যালকাইল মূলক। n = 1 2 3 এইভাবে চলবে। তাহলে n এর মান যদি 1 হয় এটার নাম হবে মিথাইল, n এর মান 2 হলে ইথাইল, এইভাবে চলবে। আর এই R কে বলা হয় ইলেকট্রন ত্যাগী গ্রুপ। আমি ডান পাশে লিখে দিই, এটাকে বলা হয় ইলেকট্রন ত্যাগী গ্রুপ। রেজোনেন্সের মাধ্যমে এবং হাইপার কনজুগেশন যে প্রভাব আছে সেই প্রভাবের মাধ্যমে কেন্দ্রীয় যে কার্বনটা আছে তার দিকে ইলেকট্রন ঠেলে দিবে, অর্থাৎ এই যে এইদিকে ইলেকট্রন ঠেলে দিবে। যেটা আমি একটু তীর চিহ্ন দিয়ে লিখি, এই তীর চিহ্ন দিয়ে লিখছি, অনেকে আবার ভেবো না যে এটা সন্নিবেশ সমযোজী বন্ধন, না, জাস্ট আমি বোঝানোর জন্য এই আর এই কার্বনের দিকে ইলেকট্রন দিচ্ছে এইভাবে লিখলাম। এই ক্ষেত্রে 2টা আর আছে, 2টা আর এইভাবে ইলেকট্রন দিচ্ছে এইভাবে লিখলাম। এই ক্ষেত্রে 3টা আর আছে, অর্থাৎ 3টা অ্যালকাইল মূলক আছে, 3টা অ্যালকাইল মূলকই ইলেকট্রন এদিকে দিচ্ছে, আমি এইভাবে লিখলাম। তাহলে এইভাবে আমরা বলতে পারি বোঝার সুবিধার জন্য, এই কার্বনের এক্ষেত্রে যেহেতু কোনো ইলেকট্রন ত্যাগী গ্রুপ নাই, ধরলাম এক্ষেত্রে 100টা পজিটিভ আছে, এক্ষেত্রে এই কার্বনে 100টা পজিটিভ ছিল, যেহেতু ইলেকট্রন দিচ্ছে তাহলে ইলেকট্রন যে অর্থাৎ নেগেটিভ যে পজিটিভকে কিছুটা প্রশমিত করবে। তাহলে এক্ষেত্রে আমরা ধরি যেহেতু পজিটিভটা কিছুটা প্রশমিত করলো, এক্ষেত্রে 90টা পজিটিভ আছে। ঠিক এক্ষেত্রে 2টা অ্যালকাইল গ্রুপ আছে, 2 জন এই কেন্দ্রীয় কার্বনকে ইলেকট্রন দিচ্ছে, তাহলে এক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি 80টা পজিটিভ আছে। এক্ষেত্রে 3টা আছে, তাহলে 3টা অ্যালকাইল গ্রুপ এই কার্বনের ইলেকট্রন দিচ্ছে, তাহলে 3 জন এই পজিটিভকে প্রশমিত করছে, তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি 70টা পজিটিভ আছে। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখলাম, এই যে 0 ডিগ্রি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রির মধ্যে পজিটিভ চার্জ 0 ডিগ্রি বা মিথাইল কার্বনিয়াম আয়ন যেটা আছে এর পজিটিভ চার্জ সবচেয়ে বেশি, তাই এর সক্রিয়তা সবচেয়ে বেশি, এর সক্রিয়তা সবচেয়ে কম। তাহলে এক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি সক্রিয়তার ক্রম।
তাহলে CH3 মিথাইল কার্বনিয়াম আয়ন, তারপরে 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, এরপর 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, এরপর 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। এখন যদি বলি এটা সক্রিয়তার ক্রম না বলে যদি বলি স্থায়িত্বের ক্রম, তাহলে স্থায়িত্বের ক্রম বললে এটা উল্টা হয়ে যাবে, এটা অধিক স্থায়ী এটা কম স্থায়ী। এখন এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের কোশ্চেন আসতে পারে, আমি আবার এটা লিখে দিই। স্থায়িত্বের ক্রম যদি আসি তাহলে এটা যেহেতু এটা অধিক সক্রিয় তাহলে এটা কম স্থায়ী, এটা কম সক্রিয় তার মানে অধিক স্থায়ী, এই গেল। আর এখান থেকে আমাদের অনেকগুলো অনুধাবনমূলক কোশ্চেন থাকে, যেমন 0 ডিগ্রির তুলনায় 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন অধিক স্থায়ী কেন, বা 1 ডিগ্রির তুলনায় 2 ডিগ্রি স্থায়ী কেন, অথবা উল্টা করে আসতে পারে 2 ডিগ্রির তুলনায় 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন কম স্থায়ী কেন, বা 2 ডিগ্রির তুলনায় 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন অধিক সক্রিয় কেন। এইভাবে বিভিন্নভাবে কোশ্চেন থাকতে পারে। আমি মোটামুটি এটা বুঝিয়ে দিচ্ছি। এটাতে এটা অধিক কেন সক্রিয়, তাহলে এই যে আমরা মোটামুটি এই যে পজিটিভ চার্জ, এই পজিটিভ চার্জ দিয়ে আমরা ব্যাখ্যা দিব। তাহলে আমরা এটা মোটামুটি এটা বুঝতে পারছি। এরপরে আমরা আজকে এই পর্যন্ত রাখবো। এর পরের ক্লাসে আমরা কার্বনিয়াম আয়ন যেটা গেল, এই বিষম বিভাজনের যে আরেকটা প্রকার আছে কার্বানায়ন বা কার্বোঅ্যানায়ন, এর পরের ক্লাসে এইটা পড়াবো, এবং তারপরে আছে ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, এই 3টা বিষয় পড়াবো। আজকে এই পর্যন্ত রাখি। আশা করি সবাই বুঝতে পেরেছো। এটা বাসায় তোমরা সবাই একটু প্র্যাকটিস করবে, তাহলে এটা ভালো মতো আয়ত্ত করতে পারবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।